আচ্ছা, তো এখন আমরা এনার্জি ব্যালেন্সেস অন নন রিঅ্যাক্টিভ সিস্টেম পড়বো অথবা নন রিঅ্যাক্টিভ প্রসেস। তো দেখো, এনার্জি ব্যালেন্স অন নন রিঅ্যাক্টিভ সিস্টেম আর রিঅ্যাক্টিভ সিস্টেমের মধ্যে নন রিঅ্যাক্টিভ সিস্টেমটা মোটামুটি ইজি। কেন ইজি? কারণ এই জায়গায় কোনো রিঅ্যাকশন হয় না। এখন যেই জায়গায় রিঅ্যাকশন হয় না, সেই জায়গায় এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের কোনো ঝামেলা নাই। আমরা চ্যাপ্টার 9 এ দেখছিলাম, যখন আমরা মলিকুলার ব্যালেন্স করছিলাম, তখন কোনো স্পেসিফিক কম্পাউন্ডকে যখন আমরা রেফারেন্স ধরছিলাম, তখন হলো আমরা কিন্তু এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা ক্যালকুলেট করছিলাম। ঠিক আছে? তো এখন আমাদের ওই এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের ভ্যালুটা লাগবে না। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো হাইপোথেটিক্যাল পাথ ক্রিয়েট করা লাগবে। এখন হাইপোথেটিক্যাল পাথ কি? এই অধ্যায়ের মেইনলি আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। এক হলো ফেজ চেঞ্জ হয়। এই অধ্যায়ে যেটা হয় সেটা হলো ফেজটা চেঞ্জ হয়। যেটা চ্যাপ্টার 9 এ হইতো না। চ্যাপ্টার 9 এ কি হইতো? তোমার ইনলেট এবং আউটলেটে সেম ফেজে ঢুকতো, সেম ফেজে বের হইতো। যে কারণে তোমার অত ঝামেলা ছিল না। কিন্তু এই জায়গায় কি হয়? ধরো একটা ইউনিট, আর আরেকটা কথা, এই জায়গায় কোনো রিঅ্যাকশন হয় না, এই জায়গায় কোনো রিঅ্যাক্টর নাই। সো এই জায়গায় কি হয়? ধরো একটা ইউনিট, তার মধ্যে দিয়ে আমি ধরে নিলাম H2O, সে লিকুইডে আছে। ঠিক আছে? লিকুইড আছে, সে কি করবে? এই যে H2O টা সে বের হবে, দেখা গেল H2O টা ভ্যাপার হয়ে গেল। ঠিক আছে? এই যে তার যে ফেজ চেঞ্জ হয়েছে, তার ফেজ চেঞ্জের জন্য তার কিন্তু এনথালপিটা আমার ক্যালকুলেট করা লাগবে। এখন এই জায়গায় আগে বলছি কোনো রিঅ্যাকশন হয় না, তার মানে এক্সটেন্ট অফ রিঅ্যাকশনের কোনো ঝামেলা নাই। আর এই জায়গায় কোনো মানে তোমার রিঅ্যাকশন যেহেতু না হয়, এই জায়গায় কোনো রিঅ্যাক্টর আসবে না। তোমার ডিফারেন্ট কাইন্ড অফ ইউনিট আসবে, যেমন বয়লার আসবে, অ্যাবজর্বার আসবে, কনডেন্সার আসবে, এইসব ইউনিটগুলো আসবে। এখন এই অধ্যায়ের সবচেয়ে বেসিক যেটা, সেটা হলো হাইপোথেটিক্যাল পাথ যদি তুমি ক্রিয়েট করতে পারো, তাহলেই হয়। আর সবকিছু মোটামুটি চ্যাপ্টার 9 এর মতোই। এখন হাইপোথেটিক্যাল পার্টটা কিভাবে ক্রিয়েট করব আমরা, লেটস টেক এন এক্সাম্পল। দেখো, এই জায়গায় তোমার আমি আগে ধরে নেই আমার H2O, সে সলিড আছে, তার মানে আইস কন্ডিশনে আছে, এবং তার টেম্পারেচারটা আমি ধরে নিলাম 10 ডিগ্রি সেলসিয়াসে সে আছে, -10 ডিগ্রি সেলসিয়াস, এবং 1 অ্যাটমসফিয়ারে সে আছে। কিন্তু তাকে আমাদের কনভার্ট করতে হবে এরকম ভাবে যে, দেখো, আমরা H2O করব, তাকে ভ্যাপার ফেজে নিব, তাকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিব, এবং তার টেম্পারেচারটাও চেঞ্জ করে দিব। সরি, টেম্পারেচার তো চেঞ্জ করব, এবং একই সাথে তার কি করব? দেখো, এবং একই সাথে তার প্রেশারটা চেঞ্জ করে দিব। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি এরকম আমরা করি, তাহলে কি করতে হবে ফার্স্টে? দেখো, আমরা এটা এখন বাচ্চা কালের দিকে একটু যাই। সলিড থেকে ওই যে আমরা আইস থেকে আগে তার বয়লিং টেম্পারেচার মানে রিচ করছি, তারপরে মেল্টিং টেম্পারেচার, এইসব ভাবে কিন্তু আমরা গেছি। তো এখন এই জায়গায় সেম জিনিসটি আমরা করব। দেখো, প্রথমে আমার যদি ওইটা রিচ করতে হয়, প্রথমে আমার কি করতে হবে? H2O তে আসতে হবে, এবং প্রথমে তার কোন টেম্পারেচার আসতে হবে? তার মেল্টিং টেম্পারেচার আসতে হবে। ঠিক আছে? তার মেল্টিং টেম্পারেচার আসতে হবে। ঠিক আছে? এটা কি তার মেল্টিং টেম্পারেচার। ঠিক আছে? যখন সে মেল্টিং টেম্পারেচারে আসবে, তখন সে কি করবে? মেল্ট হওয়া শুরু করবে, এবং মেল্ট হয়ে সে লিকুইড হবে 0 ডিগ্রি সেলসিয়াসের। তাই কিনা? এটা আমরা পড়ে আসছি আগে, হ্যাঁ? এটা আমরা আগে পড়ে আসছি। তারপর কি হবে? এখন আমার তো এই 20 ডিগ্রি সেলসিয়াস এবং ভ্যাপারের দিকে যাইতে হবে। তার মানে কি হবে? এখন 0 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু সে লিকুইড হয়ে গেছে, আমার এখন কাজ কি? H2O, তাকে আমরা কোন টেম্পারেচারে নিব? তার বয়লিং টেম্পারেচারের দিকে আমার নিতে হবে এখন। ঠিক আছে? যখন আমরা তার বয়লিং টেম্পারেচারের দিকে নিব, তখন হলো আমাদের সে বয়েল হওয়া শুরু করতে থাকবে। এখন এই জায়গায় লিকুইড গেল, 100 ডিগ্রি সেলসিয়াসে আসলো, এবং 1 অ্যাটমসফিয়ারই সে থাকলো লিকুইডে। যখন সে 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন সে কোথায় রিচ করবে? 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপারে। এবার তাকে কিন্তু আমরা কিন্তু ভ্যাপার ফেজে কনভার্ট করে ফেলছি অলরেডি। কিন্তু তার টেম্পারেচার এবং একই সাথে তার প্রেশার, এই দুইটা কিন্তু সেম নাই। মানে 20-এর কাছাকাছি এখনো আসে নাই। তো প্রথমে তার কি করতে হবে? আমার এখন একটা স্টেপ আগে টেম্পারেচার চেঞ্জ করতে হবে, অথবা একটা স্টেপ আমার প্রেশারটা চেঞ্জ করতে হবে। তারপরের স্টেপে আমার হয়, যদি আমরা প্রেশারটাকে চেঞ্জ করি, তাহলে আবার টেম্পারেচারটাকে চেঞ্জ করতে হবে পরের স্টেপে। তো এখন আমি যদি এইভাবে নেই H2O, ব্যাপার ব্যাপার এবং
তাকে নিতে হবে 20°C। যেহেতু তার প্রেশারটা এখনো আমি চেঞ্জ করি নাই, তাহলে এই জায়গায় 1 অ্যাটমসফিয়ার গেল। এখন 1 অ্যাটমসফিয়ারের পর এই জায়গায় আমি কি করব, জাস্ট এই জায়গায় তার প্রেশারটা বাড়ায় দিলাম। এখন টোটাল এনথালপি কত, এই যে ডেল স্পেসিফিক এনথালপিটা কত, সেটা হবে H1, H2, H3, H4, H5 এবং H6 এর যোগফল। ঠিক আছে, এইগুলার যোগফল হবে আমার টোটাল এনথালপি। এখন দেখো এই জায়গায় আমরা H1টা কিভাবে পাবো, দেখো H1টা আগে তার, দেখো তো তার ফেজটা ঠিক আছে, তার ফেজটা কি আছে, ঠিক আছে, তার কি চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। আমরা যদি ফেজটা ঠিক রেখে তার টেম্পারেচার চেঞ্জ করে, তাহলে ওই জায়গায় আমরা কি ইউজ করি, আমরা মনে করো তো চ্যাপ্টার 9-এ কি করছিলাম, আমাদের কিন্তু সব সেম ফেজে ছিল, তখন আমরা জাস্ট সিপিডিটি ভ্যালু নিতাম। ঠিক এই জায়গায় জিনিসটা কি হবে, তার ফেজটা ঠিক আছে কিন্তু তার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তার মানে এই জায়গায় আমরা সিপিডিটি নিব এবং -10 থেকে 0°C পর্যন্ত। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, যে টেম্পারেচার থাকে ওই টেম্পারেচার থেকে তার মেল্টিং টেম্পারেচার পর্যন্ত। ঠিক আছে, এখন এই মেল্টিং টেম্পারেচার আমরা পাবো কোথা থেকে, তাই না? আমরা তো ওয়াটার দেখে এটা জানি যে ভাই ওয়াটারের মেল্টিং টেম্পারেচার 0°C, তো আমরা অন্য কম্পাউন্ডের কিভাবে জানবো? এখন দেখো এই মেল্টিং টেম্পারেচার, এই টিএমটা আমরা পাবো কোথা থেকে, এইটা পাবো আমরা বি1 টেবিল থেকে। ঠিক আছে, বি1 টেবিল থেকে আমরা পাবো, এবং দেখবা তার সাথে তার মেল্টিং মানে মেল্টিং এনথালপিটাও দেওয়া আছে। ঠিক আছে, তো ওটার হিসাবটা আমরা পরে বলতেছি। এই যে দেখো এখন তার কি হয়েছে, দেখো টেম্পারেচার ইজ ওকে, টেম্পারেচারটা ঠিক আছে, বাট তার কি চেঞ্জ হয়েছে, ফেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার ফেজটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে, তার মানে কি হয়েছে, সলিড থেকে সে লিকুইড, সে কি হয়েছে, মেল্ট হয়েছে। তাহলে তার কি লাগবে, হিট অফ মেল্টিং। এই মেল্টিংটা কোথায় পাবো, আমরা যে বি1 টেবিলে টেম্পারেচার পাইছি না, মেল্টিং টেম্পারেচার, তার কোরেসপন্ডে দেখবা একটা মেল্টিং এনথালপি দেওয়া আছে, ওটা আমরা পাবো। তার মানে H2 গেল। H3 জন্য আবার দেখো তার ফেজটা কিন্তু সেম আছে, তার টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে, তার টেম্পারেচার চেঞ্জ হলে আবার আমরা কি করব, সিপিডিটি নেব এবং এটা লিকুইডের জন্য নেব। ঠিক সেম ভাবে আবার এটা কি H4, এবং দেখো এই জায়গায় তার টেম্পারেচারটা কিন্তু ঠিক আছে, তার টেম্পারেচারটা কিন্তু ঠিক আছে, কিন্তু তার ফেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, সে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হয়েছে। এখন লিকুইড থেকে যদি ভ্যাপারে কনভার্ট হয়, তার মানে কি, হিট অফ, এটা কি, ভ্যাপারাইজেশন। তার মানে লিকুইড থেকে ভ্যাপার যে হয়েছে, এটা হলো হিট অফ ভ্যাপারাইজেশন। এবং এই যে এটা যে বয়লিং টেম্পারেচারে তার ফার্স্টে আসা লাগছে, বয়লিং টেম্পারেচার এসে তারপরে তো তার বয়েল হওয়া শুরু করছে, তারপরে তো সে ভ্যাপার কনভার্ট হওয়া স্টার্ট করছে। তার মানে এই টিবিটা আমরা কোথা থেকে পাবো, বি1 টেবিল থেকে, যে কোনো কম্পাউন্ডের বি1 টেবিল থেকে পাবো। এবং দেখবা তার কোরেসপন্ডে যে কোনো কম্পাউন্ডের হিট অফ ভ্যাপারাইজেশন দেয়া আছে। তারপরে আবার H5 আবার সিপিডিটি, যেহেতু তার ফেজটা ঠিক আছে, তার টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তার মানে আবার সিপিডিটি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো H6 কিভাবে ক্যালকুলেট করবো। মনে রাখো বেসিক্যালি এই জায়গাটার ভ্যালু 0। কেন 0? ঠিক আছে, এই জায়গাটার ভ্যালু 0 কেন, A6 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি এইভাবে। দেখো A6 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি ডেল H ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি পি সরি ডেল পি আর হলো স্পেসিফিক ভলিউম। ঠিক আছে, আচ্ছা, তো বেসিক্যালি এটা যদি যদি আমরা চিন্তা করি, তাহলে এই জায়গাটা আমরা এখন দুইটা কথা শিখবো, যে দুইটা কথা শিখলে আমাদের বোঝা হয়ে যাবে যে কেন ওই ভ্যালুটা 0 বা ওই ভ্যালুটা খুবই নেগলিজেবল। তোমরা 0 বলো না, বাট নেগলিজেবল বলতে পারো। আচ্ছা, এখন দেখো যদি আমরা কনস্ট্যান্ট টেম্পারেচারে আমরা যদি প্রেসার চেঞ্জ করি সলিড প্লাস লিকুইডের ক্ষেত্রে, আমরা একটু সূত্রটা আবার একটু লিখি। দেখো সলিড বা লিকুইডের ক্ষেত্রে তার
ইন্টারনাল এনার্জি জিরো। ঠিক আছে, তার ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা সেটা জিরো হবে সলিড এবং লিকুইডের ক্ষেত্রে যদি আমরা কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেসারটা চেঞ্জ করি। এবার তার এই যে স্পেসিফিক ভলিউম, এটা তো স্পেসিফিক ভলিউম। আচ্ছা কেউ বলো তো স্পেসিফিক ভলিউম মানে কি? 1/ρ। এখন তোমরা ওয়াটার দিয়ে চিন্তা করো, ওটা একটা লিকুইড। তো স্পেসিফিক ভলিউম ইজ ইকুয়াল টু ওয়াটারের 1/1000। তাহলে কত আসে? 1 × 10⁻³ আসে স্পেসিফিক ভলিউম। সলিড এবং লিকুইডের ক্ষেত্রে তার স্পেসিফিক ভলিউমের ভ্যালুটা অনেক কম। অনেক কম বলতে অনেক কম। এই যে দেখো 1 × 10⁻³ এখন চেঞ্জেস অফ প্রেসার যদি 5 হয় বা 10 হয়, 1 × 10⁻³ তাহলে কত আসে? 5 × 10⁻³ এগুলো আসে। তো তোমার অন্যান্য যে ভ্যালুগুলো আসে, যে H1, H2, H3, H4, H5, এগুলার সাথে তুমি এই H6 যোগ করলে তার ভ্যালুটার খুব বেশি চেঞ্জ হবে না। ধরো অন্য সবগুলা যোগফল আসছে 100, তুমি এর সাথে 5 × 10⁻³ যোগ করো না করো, কাহিনী একই। তার খুব বেশি চেঞ্জেস হবে না। তো বুঝতে পারছি। এই জন্য আমরা বলি যে খুব স্মল অ্যামাউন্ট প্রেসার চেঞ্জের জন্য তার স্পেসিফিক এনথালপি জিরো হয় বা আমরা নেগলেক্ট করি। আচ্ছা এবার আসি গ্যাসের ক্ষেত্রে। তো গ্যাসের ক্ষেত্রে কি হবে? ধরো গ্যাসের ক্ষেত্রে যেটা আমরা ধরবো সেটা হলো আইডিয়াল গ্যাস। আমরা এই জায়গায় সবগুলা ধরে নিব আইডিয়াল গ্যাস কন্ডিশনে আছে। এবং আইডিয়াল গ্যাস কন্ডিশনে একটা খুবই একটা সিগনিফিকেন্স হলো, ধরো ডেল এইচ অ্যান্ড ডেল ইউ প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। প্রেসার ইন্ডিপেন্ডেন্ট। এখন প্রেসার ইন্ডিপেন্ডেন্ট মানে কি? প্রেসার আমি যতই বাড়াই তার স্পেসিফিক এনথালপি এবং ইন্টারনাল এনার্জি এই দুইটার কোনো চেঞ্জ হবে না। তার মানে তুমি যদি গ্যাসের ক্ষেত্রেও চিন্তা করো, তার মানে দেখো ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ ইজ ইকুয়াল টু পি স্পেসিফিক ভলিউম, সব মিলে কি হবে ভাই? এই জিনিসটা তো কোনো চেঞ্জেসই যদি না হয়, এই জায়গাটার এটারও যদি কোনো চেঞ্জেস না, এটারই যদি কোনো চেঞ্জেস না, তাহলে তো এটা তো জিরোই, তাই না? বেসিক্যালি এটা তো জিরোই হওয়ার কথা। ঠিক আছে, এখন এই হাইপোথেটিক্যাল পার্টটা এই পর্যন্তই, যে তোমার এই সিক্স এর ভ্যালুটা মানে কেন প্রেসার চেঞ্জ হলে আমাদের স্পেসিফিক এনথালপি আমরা নেগলেক্ট করি, এটা বোঝাটাই তোমার জন্য মেন ছিল। এবং আশা করি ওটা বুঝতে পারছো। তো সব ম্যাথগুলো এরকমই এই সিকোয়েন্সই আগাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন থেকে আমরা ম্যাথ করা শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।